আমরা শুনি যে আওয়ামী লীগের নাকি কোটি কোটি লোক এখন এই দেশে আছে, নিঃসন্দেহে আছে। সব লোক তো আর পালিয়ে যায়নি। তাহলে তাদের শক্তিটা কোথায় গেল? ইনফ্যাক্ট শক্তি বলতে কিচ্ছু নাই, ইট ইজ জাস্ট বুলশিট। আপনি যখন ক্ষমতায় থাকেন তখন আপনি প্রশাসনকে ব্যবহার করে আপনি আপনার শক্তি প্রয়োগ করেন। 5ই আগস্ট 2024 পর্যন্ত আওয়ামী লীগের মাঠে নেতা কর্মীর যে শক্তি ছিল, সেই শক্তি 5ই আগস্টের পরে জিরো হয়ে গেল কেন? আপনাদের শক্তি বলতে কিছুই নাই। আওয়ামী লীগ বলি আর বিএনপি বলি, ক্ষমতায় থাকলে আপনার দাপট, ক্ষমতায় না থাকলে আপনি জিরো। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে। প্রশাসন ছাড়া কেউ দাপট দেখাতে পারবেন না। অফকোর্স 71-এর চেতনাকে ধারণ করবেন, সেই চেতনাকে ধারণ করে তার সাথে 24-এর যে জুলাইয়ের যে আন্দোলন বা জুলাইয়ের যে ত্যাগ অভ্যুত্থান, এটাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই জুলাই চেতনাকে ধারণ করতে হবে এবং এটার আইনি বাস্তবায়ন করতে হবে। জুলাই চেতনাকে বাস্তবায়ন করতেই হবে এবং তার আলোকে সামনে এগিয়ে যেতে হবে। এই মুহূর্তে অনেক আলোচনার বিষয় থাকলেও গতকালকে দিল্লিতে বসে শেখ হাসিনা একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্স করেছে, যেখানে শুধু অডিওটা পাওয়া গেছে, ওনার ভিডিও ছিল না। এবং সেটা নিয়ে বেশ আলোচনা হয়েছে বা চলছে। এবং এটাকে কিভাবে দেখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, এটা একটা বিষয়। তারপর বাংলাদেশ সরকার এ বিষয়ে কি বলছে, প্লাস ঢাকার সংবাদ মাধ্যমই বা এটা কিভাবে উপস্থাপন করছে, এই সব বিষয় নিয়ে দু চারটা কথা বলতে চাই। এই সরকার মানে আমি বলছি আওয়ামী লীগ সরকার, তার পতন হলো 5ই আগস্ট 2024, কেটে গেল 2 বছর। একাধিকবার অডিও কনফারেন্স মানে অডিও বার্তা বা অডিও মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু সাংবাদিকদের মুখোমুখি উনি কখনো হননি। এই প্রথম প্রেস কনফারেন্স করলেন দিল্লিতে। এই কনফারেন্সে দেশে ফেরার ঘোষণা যেমন দিয়েছেন, একইভাবে বাংলাদেশের বর্তমান সরকার এমনকি অন্তর্বর্তীকালীন সরকারেরও বেশ সমালোচনা উনি করেছেন। কিন্তু এই কনফারেন্সকে ঘিরে ভারত ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কেও বেশ উত্তপ্ত বলে দেখা যাচ্ছে বা দৃশ্যমান হচ্ছে। তবে নয়াদিল্লি জানায় যে এটা কোনো সরকারি উদ্যোগে হয় নাই, এটা একটা বেসরকারি উদ্যোগে হয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ঘটনা যদি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত করে, সেক্ষেত্রে ভারত সরকারের উচিত ছিল এমন প্রেস কনফারেন্স থেকে বিরত রাখা। এবং ভারত সরকার যদি এমনটা না চাইতেন যে এমন একটা প্রেস কনফারেন্স করলে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়, তাহলে এইটা ওই সরকারের বারণ করার ক্ষেত্রে তেমন কোনো জটিল মানে তেমন কোনো বিষয় ছিল না, উনি পারতেন। মূলত আমি দেখেছি যে এই শেখ হাসিনা যখন দিল্লি চলে গেল, দিল্লি চলে যাওয়ার পর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব উনি বলছিলেন যে শেখ হাসিনা যখন ওখানে আছে থাকুক, কিন্তু তাকে চুপ করে থাকতে হবে। কিন্তু উনি চুপ করে থাকছেন না। এবং এই যে চুপ করে থাকছেন না এবং বেসরকারিভাবে বিভিন্ন টেলিকনফারেন্স কিংবা টেলিফোন বার্তা যে মাঠে চলে আসতেছে, এটার মানে হচ্ছেই যে ভারত সরকার মূলত ইনডাইরেক্টলি এটাকে সমর্থন করছে বলেই পারছে। এবং এটা টু সাম এক্সটেন্ট হয়তো বাংলাদেশ সরকারের উপরে চাপ দেওয়ার চেষ্টা করতে চাইতেছে। কেননা গত 16 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থাকাকালীন এখনও প্রশাসনের যে বর্তমান অবস্থা, যতই ঢেলে সাজাক না কোনো 60% প্রশাসন এখনও আমার কাছে মনে হয় অপ্রকাশিতভাবে আওয়ামী লীগের জিকির করে এবং সেটার সুযোগই নিচ্ছে। কেননা আজ পর্যন্ত আমরা আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে সমস্ত প্রেস ব্রিফিং, যে সমস্ত বক্তব্য যেভাবে আসা উচিত এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে, সেই রেটে এটা আসতেছে না। তবে আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করা হয় যে এটার ইম্প্যাক্টটা কী, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটার একটি ইম্প্যাক্ট হইল এইরকম যে সরকারের উপরে চাপ দেওয়া যে তার প্রশাসনের লোক আছে, প্লাস মাঠে কর্মী আছে এবং কর্মী চাঙ্গা হতে পারে। কিন্তু আমি এমনও পেয়েছি আওয়ামী লীগের দায়িত্বশীল ব্যক্তিরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে বহির্বিশ্বে পৃথিবীর মানে নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়া ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সমস্ত বক্তব্য দিয়ে যদি রাষ্ট্রের কিছু করা যাইতো কিংবা তার দলকে চাঙ্গা করা যাইতো বা দলীয় রাজনীতি এস্টাবলিশ করা যাইতো, তাইলে তো আর দেশে থাকার প্রয়োজন
ছিল না। বাইরে বসে মন্তব্য করবেন আর এই দেশের মধ্যে বসে তার আলোকে যারা অ্যাক্টিভিটি চালাবে, এবং যদি সেটা সরকার বিরোধী আন্দোলন হয়, ফেসিজম আবার যদি চাঙ্গা হতে থাকে, নেচারালি ভিকটিম হবে তারা যারা এই দেশটার ভিতরে আছে। সুতরাং উনি যতই প্রেস কনফারেন্স করুক না কেন, আলটিমেটলি এটা খুব একটা বড় প্রভাব পড়বে বলে আমি মনে করি না। এবং আমি দেখছি যে আমাদের সরকারের বিভিন্ন মহল এটা নিয়ে ভাবে, যেটা আমার কাছে সত্যি আমাকে অবাক করে। কেন অবাক করে সেটাও বলছি। আজকের এই এআইয়ের যুগে, আজকের এই ডিজিটাল যুগে টেকনোলজি এমন জায়গায় চলে গেছে যে অনেক কিছুই করা সম্ভব। যেহেতু তাকে সশরীরে দেখা যায়নি, যেহেতু তার ভিডিও ক্লিপ আসেনি, সুতরাং আদৌ তিনি কথা বলছেন কি না সেটা একটা বিষয়। কারণ এআই দিয়ে অনেক কিছু সম্ভব, এবং এটা শুধু আমি না, বহু মানুষই জানেন। এবং বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের কর্মী বা নেতা খুবই শক্তিশালী হয়ে যায় কখন জানেন? সেটা হলো যখন তারা ক্ষমতায় থাকে। আমরা শুনি যে আওয়ামী লীগের নাকি কোটি কোটি লোক এখন এই দেশে আছে, নিঃসন্দেহে আছে, সব লোক তো আর পালিয়ে যায়নি। তাহলে তাদের শক্তিটা কোথায় গেল? ইনফ্যাক্ট শক্তি বলতে কিচ্ছু নাই, ইট ইজ জাস্ট বুলশিট। আপনি যখন ক্ষমতায় থাকেন তখন আপনি প্রশাসনকে ব্যবহার করে আপনি আপনার শক্তি প্রয়োগ করেন। 5ই আগস্ট 2024 পর্যন্ত আওয়ামী লীগের মাঠে নেতা কর্মীর যে শক্তি ছিল, সেই শক্তি 5ই আগস্টের পরে জিরো হয়ে গেল কেন? আপনাদের শক্তি বলতে কিছুই নাই, কারণ প্রশাসন আপনার সাথে নাই। আবার যখন অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পর বিএনপি সরকার ক্ষমতা আসলো 12ই ফেব্রুয়ারি 2026-এ, সেই ক্ষমতায় যাওয়ার পর দেখলাম বিএনপির যত ধরনের নেতাকর্মী আছে অসম্ভব শক্তিশালী হয়ে গেল। তার মানে কি? প্রশাসন আপনার সাথে আছে বলে আপনি শক্তিশালী। ইনফ্যাক্ট রাজনৈতিক দলের শক্তি বলতে কিছু নাই। সাধারণ মানুষ যেটা আপনাদেরকে কেয়ার করে, শুধুমাত্র প্রশাসন আপনাদেরকে কিছু বলে না বলে। বাট সেই দিন আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসতেছে, এটাকে মাথায় রাখতে হবে। একদম পরিশেষে যে কথাটা বলতে চাই আমি, সেই কথাটা হলো আপনাদের আওয়ামী লীগ বলি আর বিএনপি বলি, ক্ষমতায় থাকলে আপনার দাপট, ক্ষমতায় না থাকলে আপনি জিরো। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে। প্রশাসন ছাড়া কেউ দাপট দেখাতে পারবেন না। আর সবচেয়ে আশ্চর্য লাগে আমার, দেশের বর্তমান সরকার মনে করে এখনও মাঝে মাঝে হয়তো চিন্তিত হয়ে পড়ে এই ধরনের শেখ হাসিনার অডিও বার্তা কিংবা এই সমস্ত প্রেস কনফারেন্সে কেন্দ্র করে, কিন্তু একবারও ভাবে না যে এই ডিজিটাল যুগে অনেক কিছুই সম্ভব করা এবং অনেক মিথ্যাকেও সত্য হিসাবে এস্টাবলিশ করা সম্ভব। তবে সবশেষে আমি যেটা বলবো, আমি যদি সরকারের জায়গায় থাকতাম, আমি ব্যক্তিগতভাবে 71 সালের মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্যে, জুলাই চেতনাকে ধারণ করে, জুলাই সনদকে বাস্তবায়ন করে শুধুই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতাম। আমি এভাবে পড়ে থাকতাম না। আমি দেখতেছি এখনও বাংলাদেশের মানুষ সেই 71, সেই জুলাই, এসব নিয়ে আন্দোলন লড়ে হচ্ছে, পড়ে আছে। অফকোর্স 71-এর চেতনাকে ধারণ করবেন, সেই চেতনাকে ধারণ করে তার সাথে 24-এর যে জুলাইয়ের যে আন্দোলন বা জুলাইয়ের যে ত্যাগ অভ্যুত্থান, এটাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই জুলাই চেতনাকে ধারণ করতে হবে এবং এটার আইনি বাস্তবায়ন করতে হবে। জুলাই চেতনাকে বাস্তবায়ন করতেই হবে এবং তার আলোকে সামনে এগিয়ে যেতে হবে। ওই এআইয়ের যুগে এই হাসিনার বক্তব্য, এগুলা ইমম্যাটেরিয়াল, এগুলি আপনার ভাবার মান হচ্ছে ওয়েস্টেজ অফ টাইম। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দেশের মানুষের, এই দেশের সরকারের শুধুই সামনে এগিয়ে যেতে হবে, শর্ত একটাই, জুলাই চেতনাকে ধারণ করে। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।